স্বামীর মৃত্যুর ঠিক ১ ঘন্টা পর রত্না জানতে পারল তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা। সে বুঝতে পারছে না কোন শোকটাকে বেশি প্রাধান্য দিবে, স্বামীর মৃত্যু নাকি তার বেইমানি। কাঁদতে ভুলে গেল সে। সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার স্বামী খায়রুল আলম। সম্পর্কে তার খালাতো ভাইও ছিল। হাসপাতালে শেষ সময়ের সাথেই ছিল রত্না। মৃত্যুর আগে খায়রুল তার থেকে ওয়াদা নিয়েছে যেন তার প্রিয় সবকিছুর খেয়াল এবং দায়িত্ব পালন করে রত্না। স্বামীর কথার মানে এই মুহূর্তে তার কাছে স্পষ্ট হলো। সে তবে দ্বিতীয় পক্ষের সন্তানের কথা বলছিল। দীর্ঘ ১০ বছরের বিবাহিত জীবনে ৬টা বছর খায়রুল তাকে ঠকিয়েছে। এটা ভাবতেই দম বন্ধ হয়ে এলো। তার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কেউ। অথচ তার কোলে ঘুমিয়ে আছে বছর বছর ৪ কি ৫-এর একটা মেয়ে। কাফন পরানোর পর যখন অনুমতি চাইল লাশ নিয়ে যাওয়ার জন্য, তখন রত্নার স্বামীর দ্বিতীয় স্ত্রী কণা বলল, আমি উনার বিবাহিতা স্ত্রী, আমাকে উনার লাশটা শেষবারের মতো দেখতে দিন। কথাটা দ্রুত ছড়িয়ে পড়ল চারিদিকে। খায়রুল আলমের মা সোফিয়া খাতুন সেই মেয়ের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে চাইলে সে সোফিয়া বেগমের পা জড়িয়ে ধরে বলল, শেষবারের মতো দেখতে দিন আম্মা। আমার স্বামী আমার জীবনের রং ছিল, তাকে সাদা কাফনে শেষবার দেখতে দেন আম্মা। কণাকে অনুমতি দেওয়া হলো। সে স্বামীর লাশের খাটিয়ে ধরে খুব কাঁদল, যেমনটা স্বামীর বিচ্ছেদে স্ত্রী কাঁদে। তবে যখন রত্নাকে সাদা শাড়ি পরিয়ে আনা হলো, সে মুখ ফিরিয়ে নিল লাশের থেকে। সবাই বারবার বলল খালিস নিয়তে মাপ দিতে, কিন্তু রত্না ফিরে চাইল না। লাশ নিয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে সে বলল, আপনার অতীব আদরের জিনিসটা আমি আমার কাছে রাখবো। কথা যখন দিয়েছি খুব যত্ন করেই রাখবো তাকে। কিন্তু সতীনের সন্তানকে কি নিজের বলে সত্যিই মানা যায়? যায়। রত্না মেনে নিয়েছে। বিগত ১৫ বছর যাবৎ সে নিজের ২ সন্তানের সাথে সতীনের সেই মেয়েটিকেও পালন করছে। মৌলিক চাহিদার সাথে বিলাসিতা দুটোই দিচ্ছে। দূর থেকে দেখে সবাই ভাবে কতটা সুখী পরিবার তাদের, কিন্তু আদৌ কি সুখ রয়েছে সবার ভাগ্যে? সকালের মিঠে রোদ হুটোপুটি করছে রুমের ভেতর। ফ্লোরে ঘুমিয়ে থাকা আবৃতির ঘুম ভাঙল বাইরে থেকে ভেসে আসা মায়ের ডাকে। ঘড়িতে ৭টা বেজে ২ মিনিট। ওড়না গায়ে ব্রাশ হাতে বেরিয়ে এলো আবৃতি। চুলোয় চায়ের পানি বসাতে রত্না বেগম বলল, কতবার বলেছি একটু আগে উঠতে তোকে? আর ব্রাশ নিয়ে রান্নাঘরে কেন আসিস? বলিনি হাত মুখ পরিষ্কার করে আসবি? দিলি তো পুরো বাড়িটা পেস্টের গন্ধে ভরিয়ে। এখন চায়ের থেকেও পেস্টের গন্ধ আসবে। থুক করে বেসিনে পেস্টের ফেনা ফেলে আবৃতি। কুলকুচি করে ফিরে আসে রান্নাঘরে। পানিতে চা পাতি দিতে দিতে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, অন্তত একটা দিন আমার সাথে ভালো করে কথা বলবে? আজকের দিনটা। আজকের দিনে কি এমন বিশেষ যে তোর সাথে আমাকে জি হুজুরি করতে হবে? কিছু না। বল আজ কি? রাগ উঠাবি না কিন্তু। রত্না বেগমের সামনে চায়ের কাপ রেখে স্মিত হেসে সে বলল, কিছুই না মা, আমার ইচ্ছে হলো তাই বললাম। রত্না বেগমের এমন নিরুত্তাপ সহ্য হলো না। ২ গালে ২টো বসিয়ে দিয়ে বলল, বলতে বলছি বলবি, এত কথা কিসের বেয়াদব মেয়ে? মায়ের হাত থেকে নিজের বিনুনিটা ছাড়িয়ে নিতে নিতে নিচু গলায় আবৃত্তি জবাব দিল, মা, আজ আমার জন্মদিন। ক্যাম্পাসে এসে আবৃত্তি বুঝতে পারল তার পেটে প্রচন্ড ক্ষুধা। দেরি হয়ে যাওয়ার কারণে কিছুই খেয়ে আসতে পারেনি। ব্যাগ হাতড়ে ১৫০ টাকা পেল। এই ১৫০ টাকা দিয়ে মাসের বাকি ৭ দিন চলতে হবে। বাবা মারা যাওয়ার আগে জীবনটা কত সুন্দর ছিল। না চাইতেই সবকিছু পেয়ে যেত। এমন নয় যে এখন তাদের টাকা পয়সা সমস্যা চলছে, সমস্যাটা হলো এখন আর বাবা নেই। তাই মায়ের ইচ্ছেতেই সব। মাসের শুরুতে ১০০০ খানিক টাকা দেয় রত্না বেগম। সেই টাকা দিয়ে পুরো মাস চলতে হয়। কোনো কিছুর অভাব নেই জীবনে, তবে যেটার অভাব রয়েছে সেটা হলো একটু শান্তির। আবৃতির জীবনে আরও একটি অশান্তির নাম হলো শাহরিয়ার। এই যে আর মাত্র ৫টা মিনিট অবশিষ্ট আছে ক্লাস শুরু হওয়ার আগে। এই ৫ মিনিটের মাঝে সে ক্লাসে কোনোভাবেই পৌঁছাতে পারবে না। আর পৌঁছাতে না পারলে আজও শাহরিয়ারের ক্লাসটা মিস হয়ে যাবে। তৃতীয় বর্ষের মাঝামাঝি সময়ে কোনো ক্লাস মিস হয়ে যাওয়া মানে অনেক কিছুই অজানা থাকা। তার মাঝে যদি হয় শাহরিয়ারের ক্লাস, তবে আলহামদুলিল্লাহ। ক্লাসে উপস্থিতির ওপর যে নাম্বারটা, সেটা পুরোটাই কাটা যাবে।
ডিপার্টমেন্ট নয়, ক্যাম্পাসের অধিকাংশ মেয়েদের ভীষণ প্রিয় এবং স্মার্ট স্যার কেবল আবৃত্তির জন্য জেদি একরোখা ডাটিয়াল এবং অহংকারী স্যার। ক্যান্টিন থেকে 5 টাকার একটা সমোচা কিনে দৌড়ে উঠে এলো ডিপার্টমেন্টে, অথচ দরজাটা বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে দরজায় নক করে জিজ্ঞেস করলো, ভাইয়া আসবো? কথাটা বলেই চকিতে চোখ মুখ কুঁচকে ফেললো আবৃত্তি। নিচের ঠোঁটটা কামড়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শাহরিয়ার। সাদা শার্টে কেমন উথাল পাথাল সুন্দর লাগছে তাকে। আবৃত্তি দুটো কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, মে কাম ইন স্যার? No, you're late. আচ্ছা। চলে যাওয়ার সময় শাহরিয়ার তাকে ডাকলো। পায়ে কি হয়েছে জানতে চাইলে আবৃত্তি জানালো দ্রুত উঠতে গিয়ে নখে ব্যথা লেগেছে। ভেবেছিল এতে কাজ হবে, কিন্তু হলো না। তার মুখের উপর দরজা বন্ধ করে ক্লাস শুরু করলো শাহরিয়ার। ক্লান্ত দেহে কমন রুমে চলে গেল আবৃত্তি। ব্যাগ থেকে সমোচা আর পানি বের করে খেলো। ওয়াশরুম থেকে পায়ে পানি দিল। আজকে বাড়ি গেলে তার কপালে শনি আছে। শাহরিয়ার আহমেদ সম্পর্কে আবৃত্তি আহমেদের বড় চাচার ছেলে। বরাবর লেখাপড়ায় এই অমনোযোগী ছেলেটা 27 বছর বয়সে কেবল বিসিএস কমপ্লিট করেনি, 2 বছর বিদেশ থেকেও নিজের সাবজেক্টে মাস্টার্স করেছে। তাকে কিনা বেছে বেছে এখানেই জব নিতে হয়েছিল। আবৃত্তি মাঝে মধ্যে বাসায় তাকে স্যার বলে ডেকে ওঠে। আর হাসির রোল পড়ে যায় পুরো বাড়িতে। আর এখানে ভাইয়া বলে ডাকলে চোখ রাঙানি তো আছে। মাঝে মধ্যেই তার ইচ্ছে হয় ভাইয়া এবং স্যারের কম্বিনেশনে তাকে সাইয়া বলে ডাকতে, কিন্তু পরক্ষণেই মনে মনে নিজেকে গালি দিয়ে বলল, তুই কি অশ্লীল আবৃত্তি! নিজের স্যারকে সাইয়া বলে ডাকতে চাইছিস? ক্লাস করতে ইচ্ছে হলো না আর। আজ তার জন্মদিন, অথচ দিনটা কতটা বাজে যাচ্ছে। প্রথমে মায়ের মার, পরে ক্লাসে লেট, এখন পায়ে ব্যথা। ফিরতি পথে একটা দোকানের সামনে থেমে গেল আবৃত্তি। কেকের দোকান। কি ভেবে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল সেই মুহূর্তে শাহরিয়ার তার বিনুনি ধরে টেনে নিয়ে গেল দোকানটার ভেতরে। সাইডে একটা টেবিলে বসে পড়ল শাহরিয়ার। তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সে। আবৃত্তি দুটো শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, সাইয়া কি হচ্ছে এসব? আমাকে এভাবে টেনে আনার মানে কি? কথাটা শেষ করার পূর্বেই ভীষণভাবে চমকে গেল আবৃত্তি। সে ভাইয়া বা স্যার না বলে সাইয়া ডাকবে এটা ভুলেও বুঝতে পারেনি। 2 হাতে মুখ চেপে ধরে উল্টো পথে দৌড় দিল। না, এই মুখ আর দেখানোর উপায় রইল না তার। মনটা এত বেহায়া কেন ক্ষণে ক্ষণে রং বদলায়। কান্নার সাথে খাবারগুলো গিলে ফেললো আবৃত্তি। বাড়ি ফেরার পর এক দফা রত্না বেগমের রাগের মুখোমুখি হতে হয়েছে তাকে। অদিতির প্রিয় শেড লাভিং গাছটায় রোদ পড়েছিল। কেমন নির্জীব হয়ে গেছে গাছটা। যদিও অদিতির ঘরের দিকে তার যাওয়ার অনুমতি নেই, তবুও দোষটা তার ঘাড়ে এসে পড়ল। আজমির, অদিতি এবং আবৃত্তি হচ্ছে রত্না বেগমের 3 সন্তান। আজমির বাবার ব্যবসাটা দেখছে, বড় রকমের নার্সারি এবং বৈধভাবে পাখির বিজনেস রয়েছে তাদের। বিদেশি পাখিদের ব্রিডিং করানো, অ্যাকোরিয়ামের জন্য রাখা নানান প্রজাতির মাছ কিংবা সকল প্রকার দেশি বিদেশি গাছের সমারোহ। আবৃত্তি নামে এই বিজনেসটা চলছে। খায়রুল সাহেব এই নামেই ব্যবসা শুরু করেছিলেন। দেশি বিদেশি যে কোনো প্রকার মাছ, গাছ বা ফুলের জন্য শহরের অধিকাংশ মানুষ আবৃত্তিদের জানে। আবৃত্তি নিজেও আজমিরের নাওটা। বাবা মারা যাওয়ার পর এই ভাইয়ের জন্যই বেঁচে আছে পৃথিবীতে। না হলে রত্না বেগম যেভাবে তাকে ছোটবেলায় মারধর করত, কবে যেন দম আটকে মরেই যেত সে। এই তো প্রাইমারি স্কুলে পড়ার সময়ের কথা। বিজ্ঞান পরীক্ষার আগের রাতে রত্না বেগম পড়াতে এসেছিলেন। পড়া না পারার কারণে আবৃত্তির পিঠের ওপর 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, কিংবা একদিন বই হারানোর দোষে ঘাড়ে পা দিয়ে লাথি মেরেছিলেন। সেই সময় আজমির তাকে বারবার বাঁচিয়েছে। আজমির জানে তার মায়ের রাগের কারণ। বাবার অন্যায়গুলো সেও তো মেনে নিতে পারেনি। তাই বলে বাবার সন্তান হওয়াটা তো আবৃত্তির দোষে নয়। সন্তান তো মা বাবা সিলেক্ট করে পৃথিবীতে আসে না, যার ঘরে সৃষ্টিকর্তা যাকে পাঠায়। আজকের দিনটা আবৃত্তির ভীষণ ভীষণ খারাপ গেল। টপটা তার উদ্দেশ্যে ছুঁড়ে মারার কারণে সেটা পা বরাবর এসে ভেঙেছে। অদিতি চুপচাপ দাঁড়িয়ে আছে মায়ের পাশে। সে কি বলতে পারতো না টপটা সে রোদে রাখেনি। মাটিগুলো পরিষ্কার করে নিজের ঘরে ফিরে এলো আবৃত্তি। ওয়াশরুমের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। মুখে ওড়না গুজে গোঙানির শব্দে বলতে লাগলো, কেন এমন করলে তোমরা? তোমাদের আমি কি ক্ষতি করেছিলাম? কেন আমায় এভাবে ভাসিয়ে তোমরা সুখে আছো?
মৃত্যুর পর কি কোনো যন্ত্রণা হচ্ছে না তোমার বাবা? এই যে তোমার মেয়েটা কেবল অবহেলা পেয়ে যাচ্ছে, তুমি কি এই অবহেলা চেয়েছিলে নিজের সন্তানের জন্য? না চেলে কেন করলে এমনটা? খাবার টেবিলে বসে রত্না বেগম মুরগির রানটা অদিতির প্লেটে তুলে দিলেন। আবৃতির পাতে পড়ল গলার হাড়, মাথা এবং গিলার সাথে 2 পিস আলু। প্লেটে খাবার তুলে দিতে দিতে রত্না বেগম বলল, বাপের ঘরেই সব সুখ, শ্বশুর বাড়িতে একটুও পাবে না। হয়তো 1 পিস আলুও না কপালে জুটতে পারে। আর এই যে 2 দিন পর পর চুলে শ্যাম্পু লাগাও, এটাও কমাও। জীবন কখনো এরকম চলে না, কখন বিপদ আসে বলা যায় না। আবৃতির দলা পাকানো কান্না এবং কষ্ট ভাতের সাথে গিলে ফেলল। সেই মুহূর্তে দরজায় কারোর শব্দ হলো। বাসাটা 5 তলা। নিচতলায় বাড়ির কাজে লোক, দারোয়ান এবং ড্রাইভার সপরিবারে থাকে। দোতলায় থাকে সুফিয়া খাতুন এবং তার স্বামী ফয়সাল আহমেদ। 3 তলায় রত্না বেগম তার সন্তান নিয়ে। 4 তলায় শাহরিয়ারের পরিবার এবং 5 তলায় সুফিয়া খাতুনের ছোট ছেলে বাবুল আহমেদ এবং তার পরিবার। শাহরিয়ারের বাবা শফিক সাহেব, যার পার্সেল বিজনেস রয়েছে। স্ত্রী আসমা, ছেলে শাহরিয়ার এবং মেয়ে শাহানারা নিয়ে তাদের সংসার। অপরদিকে বাবুল সাহেবের এক ছেলে বর্ণ এবং স্ত্রী নাজিয়ার সাথে থাকেন। যখন সুফিয়া খাতুনের মেয়েরা আসেন তখন তারা মা বাবার সাথেই থাকেন। সবার হাঁড়ি আলাদা হলেও এই বাড়ির বাচ্চাদের জন্মদিনে রান্না করেন সুফিয়া খাতুন। প্রত্যেকেই তার জন্য কলিজার অংশ। দরজা খুলে তাকে দেখে কিছুটা নরম হলেন রত্না বেগম। আবৃতি কিছু বলবে না এটা তার বিশ্বাস আছে, কিন্তু সুফিয়া খাতুন কি করে যেন সব বুঝে যায়। চেয়ার টেনে বসতে বসতে সুফিয়া খাতুন বললেন, আমি তোমাদের কারোর সাথে খাই না, তোমাদের কারোর টাকায় চলি না। আমি এখনো আমার স্বামীর ইনকামে চলি। জানি এ কথা কেন বলতেছেন। একটা গাছ মারছে আজমিরের বদলে 10টা আয়না দিব। এই গাছের জন্য তুমি জন্মবারে মেয়েটারে বকতেছো কোন সাহসে? কথা গাছের নয়, দায়িত্বের। আম্মা আবৃত্তি বাকিদের মতো হতে পারবে না, ওকে সব বুঝতে হবে। ও শাহানারা বা অদিতি না, ও আবৃত্তি। আমার কাছে সবাই সমান, তুমিও সমান, আমার রুহুলও সমান। আজ রাতে রাত বানা, আমার বাসায় সবাই খাবা। আর আবৃত্তি, তুই আয় আমার সাথে। দাদু, খাচ্ছিলাম। প্লেট নিয়ে আয়, তোর দাদা বসে আছে একসাথে খাবে বলে। আবৃতি কথা না বাড়িয়ে তাদের পেছন পেছন চলে এলো। খাবার টেবিলে বসতে বসতে দাদার সাথে নানান কথা হলো। দাদি আবৃতির ভাতের প্লেটের খাবার পলিথিনে ভরে তার সামনে প্লেট দিয়ে বললেন, ফেলবো না, কুকুরকে দিয়ে দিব। তুই আজকে আমার রান্না খেয়ে দেখ। প্রতিদিন ফিরে শাহরিয়ার দাদির সাথে দেখা করে যায়। আজকে আসতেই তার দাদি আবৃতির পাশে তাকে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিলেন। লাল নীল লজ্জা আর সাইয়া ডাক্তার কথা মনে পড়ে খাবার নাম ছিল না আবৃতির। নিজের প্লেটের মাছের মাথাটা শাহরিয়ার আবৃতির প্লেটে তুলে দিয়ে বলল, খেয়ে খেয়ে শক্তি বানাও, যা খাও সব তো চলে চলে যায়। সো টেবিলের নিচে খপ করে শাহরিয়ার হাত রাখে আবৃতির উরুতে, ফিসফিস করে বলল, সাইয়া বলে ডাকলে সত্যি সত্যি মাথায় তুলে আছা মারবো। আমার কি দোষ? আপনার আফটার শেভ কিংবা ম্যানলি পারফিউমে গন্ধে আমার মাথাটা নষ্ট হলেও সেটা কি আমার দোষ নাকি? একে তো পিচ্ছি পিচ্ছি মাথাটা নষ্ট করে ফেলেন, আবার হুমকিও দিচ্ছেন। আবৃতির হাত থেকে ভাতগুলো ঝরঝর করে প্লেটে পড়ে গেল। নিজের কথার কারণে আবারও লজ্জায় মিশে যেতে মন চাইল। শাহরিয়ার হাত সরিয়ে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। দাদা দাদি কিছু নিয়ে কথা বলায় ব্যস্ত। নিজের ঠোঁট কামড়ে লজ্জায় কান্না আটকানোর চেষ্টা বৃথা হলো আবৃতির। শাহরিয়ার বোধ হয় বুঝলো। আলগোছে উঠে যেতে যেতে বলল, দাদি, আমি পরে খাবো, এখন আর ইচ্ছে নেই। সন্ধেবেলা আবৃতিকে একটা মিষ্টি রঙের শাড়ি দিয়েছে ফয়সাল সাহেব। এটা পরতে সাহায্য করলো শাহানারা এবং বর্ণের মা। শফিক সাহেব ভাতিজির জন্য কেক নিয়ে এসেছেন। বেশ আনন্দের সাথে কেক কাটলো আবৃতি। সবাই যখন কেক খাওয়ায় ব্যস্ত, শাহরিয়ার আবৃতির ঠিক পাশে দাঁড়িয়েছিল। খুব সাবধানী হাতে একটা চেইন বের করলো পকেট থেকে। কোথাও একটু শব্দ হলো। হৈ হৈ করতে থাকা কাজিনদের দলের কেকে ক্রিম লাগানোর হুড়োহুড়ির মাঝে আবৃতির শাড়ির আঁচল গলিয়ে হাত প্রবেশ করলো সে। না, আবৃতি নিজেও বুঝেনি। বুঝবে কি করে? শাহরিয়ার কি তাকে স্পর্শ করেছে? একটুও নয়।
কেবল একটা সরু কোমরের বিছা পরিয়ে দিয়েছিল কোমরে। যতক্ষণে শীতল কিছুর অনুভব হলো কোমরে, তখন শাহরিয়া সরে এসছে অনেকটা দূরে। কোমর হাতড়ে আবৃতি দেখতে পেল রূপোর সরু একটা বিছা, একদম সরু, তবে যেখানে হুকটা লাগানো হবে সেখানে ঝুলছে একটা চাঁদ। আর চাঁদকে আষ্ঠে পৃষ্ঠে আলিঙ্গন করে আছে একটা ইংরেজি অক্ষর। তীর তীর করে কেঁপে উঠল সে। তার মনে কেবল অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা ডানা মিলছে। এই যে এখন তার ইচ্ছে হচ্ছে দিন কাল সব ভুলে হাত পা ছড়িয়ে কাঁদতে, কারণ এটা যে বিগত 15 বছরে তার একমাত্র উপহার। কেউ এভাবে উপহার দেয় বুঝি? চকিতে শাহরিয়ারের দিকে তাকালো সে। তার দিকে হাসি মুখে এগিয়ে এসে শাহরিয়ার এক কাজ করে বসলো। পকেট থেকে একটা ডিম বের করে আবৃতির মাথায় ঠাস করে ফাটিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন। পাত্রপক্ষ যখন এসেছে তখন আবৃতি কেবল ডিম নয়, আটা দিয়েও ভর্তি। পরপর তার মাথায় 4টে ডিম এবং 1 কেজি আটা দিয়েছে শাহরিয়ার। এবং বর্ণ 2 মিনিটের মাঝে এত কিছু হয়ে যাবে কেউ বুঝতেই পারেনি। পাত্রপক্ষের সাথে দরজায় দাঁড়িয়ে ফয়সাল সাহেব কিছুটা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আবৃতি থরথর করে কাঁপছে। পরিস্থিতি সামাল দিতে শাহরিয়ার বলল, বর্ণের জন্মদিনে আবৃত্তি এমন করেছিল, তাই বর্ণ চেয়েছিল এমন করতে। শাহরিয়ারের মিথ্যে কথার প্রতিবাদ করতে পারল না বর্ণ, কারণ ইতিমধ্যে সে এই মিথ্যার জন্য বড়সড় একটা ঘুষ নিয়ে ফেলেছে। সুফিয়া খাতুন, শাহানারা এবং নাজিয়াকে বললেন ভেতরে যেতে। আবৃতির গোসল করা দরকার। এই রাতের বেলা আটা আর ডিমে মাখো মাখো হয়ে আবৃতির মনে হলো এখন একটু চিনি এবং তেলের কমতি। এরপর ওভেনে গিয়ে বসে পড়বে। গোসল সেরে বেরিয়ে আসার পর সুফিয়া খাতুন রুমে এসে বললেন, অদিতি, আবৃতি, বের হ, দরকার নাই। নাজু, তুমি সাহারাকে সাজিয়ে দাও, শাড়ি পরাও, পরে দেখতে আসতেছে। দরজার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে ফেলল শাহরিয়ার। শাহানুরকে দেখতে এসেছে। চোয়াল শক্ত করে বর্ণের দিকে তাকাতে বর্ণ কিছুটা দূরে গিয়ে বলল। দীর্ঘশ্বাস ফেলল শাহরিয়ার। আহারে বেচারা আবৃতি, কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারে না। নাচে নাচ কতবার শ্যাম্পু করব। গোসল সেরে শুভ্র রঙের সালোয়ার কামিজ পরে বের হলো আবৃতি। রুমের এক পাশে বর্ণ, নাজিয়া, রত্না বেগম, অদিতি সবাই বসে আছে। আবৃতির নাকটা লাল হয়ে গেছে। বিরক্ত লাগলো রত্না বেগমের। সামান্য শীত পড়েছে, ঠান্ডা লাগলে আবার বিপত্তি। নিজের কাছে বসিয়ে ভালোভাবে চুল মুছিয়ে দিলেন। অদিতিকে দিয়ে হেয়ার ড্রায়ার আনিয়ে চুল শুকানোর সময় 4-5টে হাঁচি দিল আবৃতি। কিন্তু সেই সময় মেয়ে নিয়ে যাওয়ার ডাক পড়লে অদিতি বাদে সবাই বেরিয়ে গেল। এখানে থেকে কোনো লাভ নেই, তাই অদিতিও নিজের ঘরে ফিরে গিয়েছে। রুমে একা আবৃতি নিজের চুলে চিরুনি চালানোর সময় এক মগ চা হাতে দরজায় টোকা দিল শাহরিয়ার। অনুমতি পেয়ে তার দিকে এগিয়ে এসে মগটা দিয়ে বলল, আবৃতি, খবরদার কিছু বড় ডাকবে না, মুখ ফুসকে এমন কোনো কথা বলবে না। বর্ণ আসে। বলবো না, এক শর্তে। কি? উপস্থিতি বিষয়ক নাম্বার আমায় পুরো দিতে হবে, না হলে সবাইকে বলে দিব আপনি আমার কি হন। কিছুটা তামাশা চলে শাহরিয়ার জিজ্ঞেস করলো, আমি তোমার কি হই? থতমত খেয়ে শাহরিয়ারের দিকে তাকিয়ে রইল আবৃতি। শাহরিয়ার তখন স্মিত হেসে পা বাড়ালো বাইরের দিকে। আর সে গুনগুনিয়ে গাইছে, ইটের ভাটার কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। পরদিন সত্যি সত্যি জ্বর এলো আবৃতির। জ্বর শরীরে ক্লাসে হাজির হয়েছে সে। তৃতীয় বেঞ্চের সাইডে বসে মনোযোগ দিয়ে দেখছিল শাহরিয়ারকে। কেমন অদ্ভুত একটা বচনভঙ্গি তার। সরু নাকের ওপর রিমলেস চশমা, শার্টের হাতাটা কোনো অবধি গোটানো, হাতের শিরাগুলো ফুলে আছে, মার্কারটা 2 আঙ্গুলে অদ্ভুতভাবে ধরে আছে। কেন? এসব কি কেবল আবৃতির কাছে অদ্ভুত লাগে, নাকি বাকিদের কাছেও? পড়ানোর সময় শাহরিয়ার পুরো ক্লাস হেঁটে হেঁটে পড়ায়। আবৃতির কাছে এসে যেন বইয়ের পাতা দেখার নাম করে অল্প সময় দাঁড়ায় সে। ইশারায় আবৃতিকে বইয়ের নির্দিষ্ট পেজ বের করতে বলে। আড়ষ্ট ভঙ্গিতে বইয়ের পাতা বের করে দিল। শাহরিয়ার ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অসুস্থ? দুদিকে মাথা দুলিয়ে আবৃতি বলল, জ্বর এসেছে। তো ক্লাসে কেন এসছেন? সামনে এক্সাম। রেস্ট নিন, বন্ধুদের থেকে পড়ে নিয়ে নেবেন। ক্লাসের কারোর কাছে বিষয়টি অদ্ভুত লাগেনি। প্রতিটি স্টুডেন্টের প্রতি শাহরিয়ারের মনোভাব একই। তাদের সমস্যা হলে তারা প্রথমে তাকেই জানায়।
বিশেষ করে ডিপার্টমেন্টের প্রতিটি ইয়ারের ছেলেদের সাথে বেশ সখ্যতা রয়েছে তার। ট্যুর প্ল্যান কিংবা কোনো অনুষ্ঠান বলতে সকলে শাহরিয়ারকেই চিনে। খুব দ্রুত ক্যাম্পাসে ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে। ফাইনাল ইয়ারে দীপ্তি এসে দাঁড়িয়েছে দরজায়। ক্লাস শেষ হতেই আবৃত্তির ডাক পড়ল মাঠে। এই রোদের মাঝে মাঠের ছায়ায় একপাশে বসেছে ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট। তৃতীয় বর্ষ মানে এক একটা হীরের খনি, এমনটাই বলে ফাইনাল ইয়ারের সবাই। এই যেমন আবৃত্তি ভীষণ ভালো গান গায়, তেমনই নীলা খুব ভালো নাচে। শামীম ফুটবলে পারদর্শী, এছাড়া আরও তো আছেই। তাদের আসতে দেখে ঈশা আপু মাঝখানে জায়গা করে দিয়ে বলল, এই এইখানে বস। আজ কিন্তু ছাড়ছি না আগেই। কাল কেন চলে গিয়েছিলি? আপু জ্বর এসেছে আমার। জ্বর নাকি প্রেমের জ্বর? আমার টিয়া পাখি প্রেমের আবার জ্বর হয় বুঝি? হয়। যে প্রেমে পড়লে তোর জ্বর আসবে সে প্রেমে খালি দুঃখ পাবি রে। তাই যদি প্রেমের জ্বর আসে তবে গা ধুয়ে ফেল, বেঁচে যাবি। আবৃত্তি স্মিত হাসে। কানের পিঠে চুল গুজে নিতে নিতেই দীপ্ত গিটারের সুর তোলে। ক্লাস শেষ হয়েছে। অধিকাংশ স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ব্যস্ত নিজেদের প্রিপারেশনের প্ল্যান নিয়ে। সেই সময় আবৃত্তির চোখ যায় ডিপার্টমেন্টের দিকে। 3 তলায় দাঁড়িয়ে আছে শাহরিয়ার, তার হাতে চায়ের কাপ। গাছের আড়াল দিয়েও যেন আবৃত্তি অনুভব করছে তাকে। হাত বাড়িয়ে সে দীপ্তর কাছে গিটার চেয়ে নিয়ে সে খালি গলায় গেয়ে ওঠে, दुआ भी लगी ना मुझे, दुआ भी लगी ना मुझे, जब से दिल को मेरी तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन कभी मेरे तूने ये उठा गए। जब सांसें भरूं मैं बंद, आँखें करूं मैं नजर, तू यार आता। दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा। दिल को करार आया, तुझ पे है प्यार आया, पहली पहली बार आया ओ यारा। হাততালিতে শেষ করে গানটা আবৃত্তি। নিজের ঠোঁট কামড়ে ফোন কানে স্মিত হাসে শাহরিয়ার। ফিসফিসিয়ে নিজে নিজেকে বলে, কি ভালোই যখন বাসো, তাও দূরে থেকে লজ্জা কেন পাও? এত লজ্জা আমি সইবে কি করে? ক্লান্ত দেহে বাসায় ফিরে আসার পর রত্না বেগমের মুখোমুখি হয় আবৃত্তি। কোনো একটা বিষয় নিয়ে রেগে আছে ভদ্রমহিলা। দুপুরের খাবার নিতে গেলে কাজের মেয়েটা জানায় আজ কণা মানে তার বাবা দ্বিতীয় স্ত্রী এসেছিলেন, সাথে নিয়ে এসেছিলেন অনেক কিছু। সেসব কিছুই রত্না বেগম ফেলে দিয়েছেন। ভাতের প্লেটটা ওভাবেই রেখে নিজের ঘরে ফিরে আসে আবৃত্তি। জ্বরে মুখটা তেতো হয়ে আছে। গলার কাছে কিছু অনুভব হতেই ওয়াশরুমে দৌড়ে যায়। বমি করে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল, কিন্তু রত্না বেগম ছুটে এলেন। 2-4 ঘা মেয়ের মুখে পিঠে গালে বসিয়ে দিলেন। জ্বরের ঘরে অবচেতন আবৃত্তি বার কয়েক জিজ্ঞেস করলো, মা কি করেছি আমি মা? কিন্তু শব্দ বের হলো না। কেবল সে শুনতে পাচ্ছিল, ভাব ধরা হচ্ছে কুত্তার বাচ্চা, একবারে মেরে ফেলবো। ভাত না খেয়ে আদিক্ষেতা করছিস, আজ তোর জন্য আমার জীবন এমন। ভাব ধরিস, দেখি আজ তোকে কে বাঁচায়। আবৃত্তি নাকি উষ্ণতা অনুভব হলো। রত্না বেগম তার চুল ধরে অনবরত ঝাঁকুনি দিচ্ছিল। আধো বোঝা চোখে জ্ঞান হারানোর আগে সে দেখল দরজায় অদিতি দাঁড়িয়ে আছে, নীরব দর্শকের মতন। হাতে নীল পলিশ পৌঁছে সে। আর অদিতি দৌড়ে এসে মাকে ছাড়িয়ে তাকে বুকে আগলে নিয়ে বলল, রত্না বেগমের আঘাতের কারণে প্রায় এক প্রকার বেহুশ হয়ে পড়ে রইল আবৃত্তি। তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট আবৃত্তি যেন এই অবস্থা দেখে খিলখিল করে হাসছে। অদিতি এসে মাকে সামলাতে চাইলেও পারল না। 2-4 ঘা তার গায়ে পড়ল। অদিতি বাধ্য হয়ে কল দিল আজমিরকে। আজমির যখন ফিরেছে আবৃত্তি তখন পুরোপুরি বেহুশ।
এতটা মার মেরেছে যে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত বের হচ্ছে। আর তার পাশেই মাথায় কাপড় ফেলে উদ্ভ্রান্তের মতো বসে আছে রত্না বেগম। আজমির মায়ের সামনে নিজের অস্থিরতা প্রকাশ করলো না, দুই হাতে আগে মাকে নিজের ঘরে নিয়ে গেল। অদিতিকে ইশারা দিল আবৃতিকে ঘরে নিয়ে যেতে। রত্না বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে 5 মিনিটের মাথায় বের হলো আজমির। এসব কথা এই 4 দেওয়ালে সীমাবদ্ধ থাকতে হবে, কারণ এমনটা তো আজ নতুন নয়। হাসপাতালে নিলে মানুষ জানবে শাহরিয়ার, আমি জানাতে চাইছি না। বেশ, তবে তুই গাড়ি বের কর, আমি ওকে নিয়ে আসছি। পারবো। তবে পারবো বলেও বোনকে কোলে তুলতে পারল না। হাত পা কাঁপতেছে অনবরত। অদিতি এবং শাহানারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই মুহূর্তে রাত বেজেছে 11টা। রত্না বেগম ঘুমিয়েছে অনেক আগেই। বাকিদের কাউকে মার কিংবা জ্বরের কথা জানানো হয়নি। অবস্থা বেগতিক দেখে অদিতি কল দিয়ে ডেকেছিল শাহরিয়ার এবং শাহানারাকে। কাউকে জানানো মানেই রত্না বেগমকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। সেটা আজমির চায় না, কারণ ইতিমধ্যেই বাবার কাজের কারণে রত্না বেগম 2বার সুইসাইড করার চেষ্টা করেছিলেন। বাড়ির লোকজন তাকে কিছু বললে সে যে আবার একই চেষ্টা করবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। শাহরিয়ার অপেক্ষা করে এবার উঠে এলো উপরে। কাউকে বের না হতে দেখে ভেতরে প্রবেশ করলো। আজমিরের কাঁধে হাত রেখে বলল, ভয় পাচ্ছিস কেন? জানি না, তবে তোর স্মিতাকে মনে পড়ে না? ওকেও এভাবে আমি নিয়ে গিয়েছিলাম, ফিরিয়ে আনতে পারিনি। শাহরিয়ার কথা না বলে কোলে তুলে নেয় আবৃতিকে। গায়ে জ্বরের কারণেই তার মনে হলো এই বুঝি পুড়ে যাবে শরীরের চামড়া। আবৃতিকে কোলে নিয়ে গাড়িতে উঠালো সে। আজমির ড্রাইভিং সিটে বসতেই শাহরিয়ার জিজ্ঞেস করলো, চলতে পারবি নাকি আমি আসবো? ভাই, আমি পারবো না, তুই আয়। আমার ভয় হচ্ছে ভীষণ। আবৃতি যখন জ্ঞান ফিরেছে সে এক প্রকার কেঁদে উঠল। সে দেখতে পাচ্ছে দরজায় আবৃতি দাঁড়িয়ে আছে, তার পরনে লাল ফ্রক, হাতে নেল পলিশ লাগাচ্ছে। আবৃতি 2 চোখ বন্ধ করে ফেলল। আজমিরকে ডাক দিতে দিতে জিজ্ঞেস করলো, ভাইয়া, দরজায় কে দাঁড়িয়ে আছে? আমি কেন দরজায় দাঁড়িয়ে? ভাইয়া, আমি ওখানে কেন? আজমির 2 হাতে বোনের মাথা নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, কেউ নেই আপু, কেউ নেই, ওসব অতীত, তুমি ভয় পেও না। আবৃতি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। শাহরিয়ার তার পায়ের কাছে বসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। আঙ্গুলটা ফুলে গেছে অনেকখানি। আবৃতি কি তবে এখনো তার বাবার মৃত্যুর শোক কিংবা মায়ের কথা বলতে পারেনি? যেদিন খায়রুল সাহেব মারা যায় সেদিন আবৃতি লাল রঙের ফ্রক পরে হাতে নেল পলিশ লাগাচ্ছিল। তারপর সব বদলে যায়। বাবার মৃত্যুর খবর পায় সে। সেদিন নিজে সেই অতীতের মেয়েটাকে আবৃতি নাকি মাঝে মধ্যেই দেখতে পায়। বছর 5 আগে এই সমস্যাটা আরো বেশি ছিল। তখন মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হয়। তার কাছে এসব বলেছিল আবৃতি। তবে কি সে আবারও মানসিকভাবে অসুস্থ হচ্ছে? আজমিরের অগোচরে শাহরিয়ার ঠোঁট ছোঁয়ায় আবৃতির আঘাতপ্রাপ্ত পায়ে। আবৃতির এই কোমল পা দুটি কেবল হেঁটে চলবে তার বুকে। অন্য কোথাও কেন তার এই পা দুটো আঘাত পাবে? কই, সে তো তার বুককে কাঁটায় ভরিয়ে রাখেনি। কেবল আবৃতির পা যেন আঘাত না পায় বলে। অথচ এই দুটো পায়ে আজ শত শত আঘাত। 2 ফোঁটা উষ্ণ জল গড়িয়ে পড়তে শাহরিয়ার স্মিত হেসে ওঠে। আবৃতির মাথায় হাত রেখে ফিসফিস করে বলে, তুমি সুস্থ হয়ে ফিরে আসো পাখি, আমি কথা দিচ্ছি আর একটু আঘাত লাগতে দেব না। প্রয়োজনে তোমায় আমার মাঝে বন্দি করে রাখবো, তবুও দেব না। ভোরবেলা জ্বর নেমে গেল আবৃতির। চোখ খুলে সে দেখতে পেল তার বেডের দুপাশে মাথা রেখে 2 জন চোখ বুজে আছে। আবৃতি উঠে বসার চেষ্টা করতেই হাতে ক্যানোলায় টান পড়ল। স্যালাইন চলছিল তার। মুহূর্তেই রক্তের ধারা বয়ে গেল। 2 ফোঁটা গিয়ে পড়ল শাহরিয়ারের গালে। উষ্ণতার আভাস পেতেই উঠে বসলো শাহরিয়ার। এমন দেখে ধীরে সুস্থে হাত টেনে নিল। ক্যানোলা ঠিক করে হাত মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? আবৃতি দিনক্ষণ সব ভুলে শাহরিয়ারের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে। জ্বরটা কমেছে তো? একটু ঘুমালেই ভালো লাগবে। লাগবে না, আমার ভালো লাগবে না। কেন লাগবে না? তুমি কেন কিছু বলো না? যখন তোমাকে আঘাত করলো কিছু বলতে পারো না? আমার বাঁচতে ইচ্ছে হয় না। বাবা এমন কেন করলো? যেটা হয়েছে সেটা আমি তুমি চাইলেই বদলাতে পারবো না। আজমির পেরেছে স্মিতাকে ধরে রাখতে, অথচ ওর থেকে সখিয়ে কে ছিল?
আবৃতি তবুও শক্ত হাতে ধরে রইল তাকে। মুখ গুজেছে প্রাণভ্রমরের বুকে। এততেই কি তার মন ভরে? এই তৃষ্ণা যে বছর বছর অপেক্ষার। শাহরিয়ারও বুঝি মনের ভাষা বেশ বুঝতে পারল। হাত রাখলো পাখি প্রিয়সীর চুলে। আলতো স্পর্শে তাকে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, এইভাবে আমার কাছে এসো না পাখি, আমি সইতে পারবো না। এরপর আমি ছুঁয়ে দিলে তুমি গলে যাবে। হেতে যে বদনাম হয়ে যাবে প্রেমিক পুরুষের মন। আবৃতি লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। লড়াইটা তো নিয়তির বিরুদ্ধে, তবে ক্লান্ত হওয়াটা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক, কারণ নিয়তি যেমনই হোক না কেন আমাদেরকে মেনে নিতেই হবে। নিয়তি পরিবর্তন করা যায় না, কেবল এটার সাথে নিজেকে টিকিয়ে রাখার লড়াইটা করা যায়। ঘাম দিয়ে জল ছাড়ার পরেও আবার গা কাঁপিয়ে জ্বর এলো আবৃতির। ঘন্টা খানেকের মাঝে সে আবার জ্বরে বেহুশের মতো পড়ে রইল। সকালবেলা কিছু টেস্টের জন্য ব্লাড পাঠানোর পর আজমির শাহরিয়ারকে বলল, তুই বাড়ি যা ভাই, তোর আবার ক্লাস আছে। ও যেহেতু ঘুমাচ্ছে, আমিও একটু বের হব। কোথায় যাবে? এই তো কিছু ক্লায়েন্টের আসার কথা, তাদের সাথে মিটিং ফিক্স ছিল, বাতিল করার সুযোগ নেই। আচ্ছা, তবে তুই যা, আমি এখানে আছি। আসতে হবে না। বিকেল নাগাদ যদি ওর অবস্থা ভালো হয় আমি নিয়ে বাসায় যাব, না হলেও রাতে ক্লাস আছে না তোর? ছুটি নিয়েছে। তাহলে আবৃত্তিটাও নিয়ে নে। শাহরিয়ার হাসে। তপ্ত গ্রীষ্ম দুপুরে শীতল সমীরণের ন্যায় সে হাসি। আজমিরের কাঁধে হাত রেখে বলে, স্টুডেন্টরা এমনি অমনি ক্লাস বাদ দিতে পারে, তাদের ছুটির প্রয়োজন হয় না। কিন্তু টিচারদের ছুটি নিতে হলে অ্যাটলিস্ট একটা মেইল পাঠিয়ে অথরিটিকে জানাতে হয়। ব্যাস, এইটুকুই। বিলাসবহুল হাসপাতালের কেবিনে ঘুমিয়ে আছে আবৃতি। সমাজে উচ্চবিত্তদের কাতারে তাদের স্থান, তবুও আবৃতিকে বেঁচে থাকার লড়াই চালাতে হয়। কেন হয় সেটা আবৃতি জানে, কারণ রত্না বেগম, তিনি আবৃতির জীবন থেকে সকল বিলাসিতা কেড়ে নিয়েছেন। সামান্য জ্বর হলে বাড়ির অন্যদের ডাক্তার দেখানো হলেও আবৃতি নির্ভর করে 10 টাকা পাতা প্যারাসিটামলে। এই তো বছর কয়েক আগে পায়ে লোহা ঢুকেছিল, সরকারি হাসপাতালে গিয়ে সেটা চিকিৎসা করিয়েছে আবৃতি। এসবের ট্যুর শব্দের খবর ঘরে 4 দেওয়ালের বাইরে যাওয়া নিষেধ বলে একই বাড়িতে থেকেও বাকিদের অজানা গল্প। এই যে আজ শহরের নামিদামি হাসপাতালে চিকিৎসা চলছে তার। হয়তো শাহরিয়ার না থাকলে আজমিরের সাহসও হতো না এখানে নিয়ে আসার। রত্না বেগমের এমন আচরণের কারণ হিসেবে তারা 3 ভাই বোন কেবল এটাই জানে যে বাবা মারা যাওয়ার 4 দিন পর মায়ের ব্রেন স্ট্রোক হয়। বনে ঘাসের মধ্যে পড়েছিল। এরপর সে নিজ ইচ্ছায় সতীন এবং সৎ মেয়েকে গ্রহণ করে। কিন্তু 15 দিন পর কণা বেগম চলে যায়। কেন চলে যায় এটাও তারা জানে না। এরপর 2 বার সুইসাইডের চেষ্টা করেছিল রত্না বেগম। তাকে কিছু বললে সে পুনরায় সেই পথেই হাঁটবে। তাই মায়ের সব কথা মেনে নিতেই হবে। সকালের মিষ্টি বাতাসে সে কড়া নাড়ছে বারান্দায়। ভারী পর্দার কারণে প্রবেশ করতে পারছে না। শাহরিয়ার পর্দা সরিয়ে দিতেই তারা হুড়োহুড়ি করে ছুঁড়ে দিল আবৃতিকে। শাহরিয়ারের হিংসে হলো। হাওয়াদের এমন প্রতিদান সে মেনে নিতে পারল না। এইভাবে তার পাখিকে তারা কেন ছুঁয়ে গেল? কই, সে তো এখনো পারেনি। আকাশ স্পর্শী হিংসে নিয়ে পুনরায় পর্দা টেনে দিল সে। ইদানিং তার একটা রোগ হয়েছে, রোগটার নাম মহামারী হিংসে রোগ। আবৃতির আশেপাশে সবকিছু দেখে তার বড্ড হিংসা হয়। আবৃতির পেন্সিল, যেটা পড়ায় খুব মনোযোগী হলে গুজে রাখে কানের পিঠে, কিংবা পানির বোতল, হাতঘড়িটা, অথবা তার চুলের কাঁটা, এসব জন্মের শত্রুর মতন লাগে শাহরিয়ারের। তারা কত কাছে থাকে, ছুঁতে পারে আবৃতিকে, অথচ সে পারে না। এই মুহূর্তে তার হিংসে হচ্ছে আবৃতির পাশে থাকা বালিশটাকে। কেমন বুকে আগলে জড়িয়ে ঘুমিয়ে আছে সে। বালিশের জায়গায় সে নিজেও তো হতে পারত। শাহরিয়ারের এখন মনে হচ্ছে যদি তার কাছে কোনো জাদু থাকতো, তবে সে সেই জাদু বলে এই মুহূর্তে বালিশ হয়ে যেত। দীর্ঘশ্বাস ফেলে সে পাশের বেডে বসে ফোনে মনোযোগ দিল। শাহানারা যখন এসেছে তখন আবৃতি কেবল ঘুম থেকে উঠেছে। উঠে সে জেদ করছে গোসল করবে। অগত্যা তাকে গোসল করতে দিতে হলো। ডাক্তার রিপোর্ট দেখে জানালো টাইফয়েড হয়েছে। অবাক হলো শাহানারা। এই রোগ একদিনে অবশ্যই হয়নি। শাহরিয়া জানালো প্রয়োজনীয় ট্রিটমেন্ট বাসাতেই চলবে। বিকেল নাগাদ রিলিজ দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হলো। সুফিয়া খাতুন অসুস্থতার কথা শুনে রত্না বেগমকে বললেন, বউ তোমার হাই প্রফেসর।
আজমির বাড়িতে এই আছে এই নেই, আর আবৃত্তি পরীক্ষা। আবৃত্তি আমার কাছে থাকুক যতদিন সুস্থ না হয়। আপত্তি আছে? আপনার কাছে থাকলে আমার আপত্তি কিসের? থাকুক, আমি ওর জিনিসপত্র পাঠিয়ে দিব। আজমির ওষুধপত্র রাখতে রাখতে বলল, ওর 3 বেলা ইঞ্জেকশন আছে আইভিতে। ও তো দিতেই পারে। মাও দিতে পারে, কিন্তু নিজের হাতে নিজে কিভাবে দিবে? লোক আসবে দিয়ে দিতে, তখন তোমরা একটু খেয়াল রেখো। সেদিন সন্ধেবেলা আবৃত্তির চুলে তেল দিয়ে দিচ্ছিলেন সুফিয়া খাতুন। মাথার ভেতর তার হাজার খানিক চিন্তা ভাবনা ঘুরছে। এজন্যই আবৃত্তি ইদানিং মুখটা ছোট করে রাখত। সচরাচর খাবার খেতে চাইতো না, শুকিয়ে যাচ্ছে দিন দিন। সে না হয় বুঝেনি, কিন্তু রত্না একই বাসায় থেকে মেয়েটা এত অসুস্থ, তবুও সে বুঝেনি। ধীরে ধীরে নানান প্রকার সন্দেহ হতে লাগলো তার। তবে কি আবৃত্তির প্রতি রত্না যত্নশীল নয়? সন্ধে হতেই হইচই করে প্রবেশ করলো বর্ণ, অদিতি, শাহানারা এবং আজমির। তাদের 2 হাত ভর্তি নানান ধরনের খাবার। সুফিয়া বেগমের খালি ঘর মুহূর্তেই কোলাহলে ভরে গেল। তারা এসেই বায়না করলো চা খাবে। আজমির বাইরে থেকে ভাজা পোড়া নিয়ে এসছে, মুড়ি মাখা, সাথে দুধ চা। নিচে ফ্লোরিং করে সবাই বসে পড়েছে। সুফিয়া খাতুন চা করে নিয়ে এসছেন। আবৃত্তিকে ঘিরে আড্ডার আসর বসেছে। আড্ডার মধ্যমণি সুফিয়া বেগম। তিনি নানান গল্প বলে চলেছেন নাতি নাতনিদের। শাহরিয়া যখন ফিরল তখন বর্ণ এসে তার হাত ধরিয়ে বসিয়ে দিল আবৃত্তির মুখোমুখি। মেয়েটাকে ভীষণ ক্লান্ত লাগছে। বিনুনি করার কারণে বোঝা যাচ্ছে অনেকটা শুকিয়েছে সে। ফয়সাল সাহেব এসে আরো একটি খুশির খবর দিলেন। পাত্রপক্ষ পছন্দ করেছে শাহানারাকে। তারা আগামী শুক্রবার আংটি বদল করতে আসবেন। যেহেতু মেয়ের মত আছে, তাই একেবারে ডেট ফিক্স করে ফেলেছেন ভদ্রলোক। আরো এক দফা খুশির বাতাস বয়ে গেল। বাড়ির 3 বউ এসে যোগ দিল আড্ডায়। 2 ছেলে এসেও বসেছে। সুফিয়া খাতুন বললেন রাতের খাবার তার ওখানেই খেতে। ব্যাস, সবাই জমিয়ে ফেললো আড্ডার আসর। সবাই হাসি খুশি থাকলেও তার মুখটা গম্ভীর। পানি খাওয়া ছুতোয় সে উঠে এসে আবৃত্তির পাশে বসে বলল, খারাপ লাগছে? ঘুমাবে কি তুমি? দুপাশে মাথা দুলিয়ে না করলো সে। শাহরিয়ার বুঝতে পেরে নিজের কোলে থাকা কুশনটা আবৃত্তির পেছনে দিয়ে ফিসফিস করে বলল, হেলান দিয়ে বসো, আরাম লাগবে। আবৃত্তি হেলান দিয়ে তো বসলোই না, উল্টো দৌড়ে ওয়াশরুমে ছুটল। তার পেছন পেছন শাহরিয়ার এসছে। বমির কারণে মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারছে না মেয়েটা। শাহরিয়ার শক্ত হাতে ধরে রইল তাকে, পিঠে হাত বুলিয়ে দিল। অথচ সে যদি জানতো যে সামান্য এই কারণে অসুস্থ আবৃত্তিকে এতটা কষ্ট দিবে তার মা, তবে কিছুতেই আবৃত্তিকে স্পর্শ করতো না সে। সৃষ্টিকর্তা কেন এতিম সন্তানদের পৃথিবীতে একা রাখে? বাবা মারা যাওয়ার পর তো আমি এতিমই হয়ে গেছি, তাই না? সবার কাছে অনাকাঙ্ক্ষিত। এই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে তার অভিভাবকের সাথে মৃত্যু দিয়ে দিলে খুব একটা বেশি ক্ষতি তো হতো না, তাই না? আবৃত্তির কথায় দীর্ঘশ্বাস ফেলে শাহানারা। রত্না বেগম অসুস্থ মেয়েটাকে মেরেছে, পিঠে কয়েকটা বাড়ি দিয়েছে বিছানা ঝাড়ু দিয়ে। এত মানুষের মাঝে রত্না বেগম মেয়েকে মারল, অথচ আবৃত্তি মুখ দিয়ে কোনো শব্দও করেনি। শাহানারা পানির জগ রাখতে এসে দেখতে পায় রত্না বেগমকে ছাড়িয়ে নিয়ে আবৃত্তিকে জড়িয়ে ধরে রত্না বেগমকে জিজ্ঞেস করে, এভাবে ওকে কেন মারছো মামুনি? কি করেছো? ও কি করেছে একবার ওকেই জিজ্ঞেস কর। রত্না বেগম বেরিয়ে যেতে শাহানারা জিজ্ঞেস করলো, কি করেছিস? কোনো কারণ নেই আপু, বাদ দাও। ভাইয়া তোকে ধরেছিল বলে মামুনি তোকে মারলো, তাই না? আবৃত্তি হাসে। বিছানায় শুতে গেলে কামিজের সাথে গায়ের ঘষা লাগতেই কুকিয়ে উঠল। শাহানারা তাকে বসিয়ে কামিজ ওঠাতেই দেখতে পেল ঝাড়ুর বাড়িতে কয়েক জায়গায় ফুলে গেছে। ফ্রিজ থেকে ঠান্ডা বরফ এনে সুতি কাপড়ে পেঁচিয়ে পিঠে লাগাতে লাগাতে শাহানারা বলল, এটা নতুন নয়, তাই না রে? মামুনি তোকে মাঝে মধ্যেই মারে। আরে না, কে বললো এইসব? এই 2 দিনেই বুঝতে পেরেছি তোকে মারে, আর তুই চুপচাপ সহ্য করে যাচ্ছিস, শব্দ অব্দি করিস না। কি লাভ আপু, বাদ দাও এইসব কথা। তার চেয়ে বরং তুমি বাইরে যাও। তোমার বিয়ে নিয়ে কত আলোচনা চলছে, বিয়ের শপিং করতে যাবে না? এসব বড়দের জানা দরকার। আপু, বাবা হারিয়ে এতিম হয়েছে, অন্তত এইটুকু কেড়ে নিও না আমার থেকে। আমি মেনে নিয়েছি, তাই এখানে দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। কেটে গেল 4টে দিন। বাড়িতে রূপকথার গল্প করছে।
একটা বিয়ের হাজার খানেক কাজ। এই কাজের মাঝেও শাহরিয়ার দূর থেকে খেয়াল রাখছে তার পাখিটার। এই যে সকালবেলা আগে টেবিলের কোণা লেগে পায়ে ব্যথা পেল মেয়েটা, সে সকল চারকোনা টেবিলের চারপাশে মোল্ড লাগিয়ে দিল। আবৃতি খালি পায়ে হাঁটে বলে বারবার লোকেদের দিয়ে ফ্লোর পরিষ্কার করাচ্ছে। কেবল তাই নয়, এই যে মেয়েটা একটু পরপর পানি খাচ্ছে, তার পানি খাওয়া দেখে তীব্র পিপাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। পানি খাওয়ার গ্লাসটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, অন্যের তৃষ্ণা মিটিয়ে আমার তৃষ্ণা বাড়িয়ে দিচ্ছিস। এক কাজ কর না, তুই ফালি হয়ে আমার বুকের ভেতর ঢুকে যা। এটাই তো বাদ আছে। তারপর এক গ্লাস রক্ত আমার নিয়ে খেতে দে ওকে, যদি এতে তার তৃষ্ণা মেটে। পরক্ষণে শাহরিয়ারের বেশ বিরক্তি উঠে এলো নিজের প্রতি। সে নিশ্চয় 14-15 বছর বয়সী ছেলে নয় যে প্রেমিকার জন্য ছটফট করবে, তাকে অন্য কারোর সাথে দেখে হিংসে হবে। সে একজন পূর্ণ পুরুষ। তবে কেন এমন অনুভূতি হচ্ছে তার? নিজেই নিজের জবাব পেয়ে গেল। তার মনের গহীনে ছোট্ট কুঠুরিতে প্রদীপ জ্বালিয়ে বসে থাকা আবৃতি ফিসফিস করে তার কানে কানে বলতে লাগলো, আপনি কি জানেন, যখন আপনি কাউকে ভালোবাসবেন, প্রেমে পড়বেন না, ভালোবাসবেন, তখন আপনার অনুভূতির উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটার নামে ভালোবাসা, যা আপনাকে নির্দিষ্ট ব্যক্তির জন্য ক্ষমতাহীন বানিয়ে দেবে। আপনার সকল চেষ্টাই এই আবৃত্তির জন্য ব্যর্থ, কারণ প্রেমিকের অনুভূতি বেহায়া না হলে যে প্রেম জমে না। স্মিতার মৃত্যুর জন্য রত্না বেগম কিংবা অদিতি নিজেকে খানিকটা দায়ী মনে করে। স্মিতা আজমিরের স্ত্রী ছিলেন। পছন্দের মানুষকে বিয়ে করে আজমির কেবল তার সব দায়িত্বই নিয়েছিল না, সাথে নিয়েছিল স্বপ্নের দায়িত্ব। বিয়ে 6 মাসের মাথায় অন্তঃসত্ত্বা হয়েছিল স্মিতা। ওয়াশরুমে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। 7 মাস চলাকালীন সময়ে পা পিছলে পড়ে গিয়েছিল ওয়াশরুমে। কোমরে মাথা লেগে মাথায় আঘাত পায়, প্রচুর রক্তক্ষরণ হয় এবং অবচেতন অবস্থায় পড়েছিল সে। আজমির বাসায় ফিরে তাকে দেখতে না পেয়ে ওয়াশরুমে দরজা ধাক্কা দেয়। বিশেষ কারণে ওয়াশরুমের দরজা বন্ধ রাখত না স্মিতা। অ্যাটাচড ওয়াশরুম হওয়ার কারণে কোনো সমস্যা হতো না। সেদিন বারবার আজমির রত্না বেগমকে কল দিয়ে স্মিতাকে দেখে রাখতে বলেছিলেন। রত্না বেগমও বারবার খবর নিয়েছিলেন, কিন্তু যখন স্মিতা পড়ে যায় তখন সে ঘুমে। হুট করে প্রেশার বেড়ে গিয়েছিল তার, তাই অদিতিকে বলেছিল স্মিতার সাথে থাকতে, কিন্তু অদিতি ফোনে ব্যস্ত ছিল বলে ওই ঘরে যায়নি। এত কিছু হয়ে যাবে কে জানতো? যদি জানতো তবে আজমির সেদিন বেরই হতো না, কিংবা রত্না বেগম ঘুমাতেন না। নিছক দুর্ঘটনায় মৃত্যু হয় স্মিতার। স্মিতার বাসার মানুষজন পুলিশ কেসও করতে চেয়েছিল, কিন্তু পারিবারিকভাবে ঘটনাটা শেষ করা হয়। রত্না বেগমের অসুস্থতা এবং ভিন্ন কিছু কারণে আজমির বাসার ড্রয়িং, ডাইনিং এবং রান্নাঘরে সিসি ক্যামেরা লাগিয়েছিল। সেখানে দেখা যায় স্মিতার রুমে কেউ প্রবেশ করেনি এবং আজমির যখন এসেছে স্মিতা তখন অবচেতন। সবাই সবটা মেনে নিলেও রত্না বেগমের আত্মগ্লানি যায়নি। তার প্রতিনিয়ত মনে হয় সে যদি ওই মেয়েটার ঘরে ঘুমতো তবে আজ মেয়েটা জীবিত থাকতো। বিয়ের খবর বাতাসের আগে গন্ধ ছড়ায়। শাহানারার বিয়ের গন্ধটাও ঠিক পৌঁছেছে আত্মীয় স্বজনদের কাছে। আজ তার 2 ফুপু এবং তাদের পরিবার আসছে। মেয়েরা এসে মায়ের সাথেই থাকে। বড় মেয়ে সাইমা বেগমের 2 ছেলে। বড় ছেলে শিজাদ রহমান এবং ছোট ছেলে সিয়াম রহমান। স্বামী গত হয়েছেন বছর 4 হলো। 2 ছেলেই ডিফেন্সে জব করে। ছোট মেয়ে নাসরিনের 2 মেয়ে, রাফা এবং রিমঝিম। বড় মেয়ে এবার ভর্তি পরীক্ষা দিবে। ছোট মেয়ে ক্লাস 10-এ পড়ে। নাসরিনের স্বামী বিদেশে আছেন। তারা আসতেই পুরো বাড়ি হেসে উঠেছে উচ্চস্বরে। আচ্ছা, এবার একটু থামুন। এবার লেখকের কথাটা শুনুন। আরে আরে, একটু ধৈর্য রাখুন। এই যে এত এত চরিত্র গল্পে, বুঝতে নিশ্চয় সমস্যা হচ্ছে, তাই না? মনেও থাকবে না। তাই আপনাদের চাপ কমিয়ে দিচ্ছি। আপনারা কেবল মাথায় রাখুন শিজাদ এবং রিমঝিমকে। রিমঝিম, তার ক্রাশ খাওয়ার একটা বদ অভ্যেস আছে। সে যাকে তাকে দেখেই ক্রাশ খেতে পারে। আর শিজাদ, সুফিয়া খাতুন এবং ফয়সাল সাহেবের পরিবারের সবচেয়ে বড় নাতি হচ্ছে শিজাদ। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। শাহরিয়ার এবং তার বয়সের তফাৎ মাত্র 6 ঘন্টা। শাহরিয়ারকে পরিবারের প্রতিটি বাচ্চা যেমন ভালোবাসে, আবদার করে, তেমনি শিজাদের গম্ভীর চেহারা দেখে তার থেকে দূরে দূরেই থাকে। অথচ শাহরিয়ার এবং শিজাদের মধ্যকার বন্ধুত্ব দেখার মতন। বাকি সবার সামনে গম্ভীর শিজাদ, তার এই ভাইয়ের কাছে ডায়েরির খোলা পাতা। 2 বছর পর মিশন থেকে শিজাদ ফিরেছে। এবার তার টানা ছুটি চলছে। শাহরিয়ার ফিরে এসে ড্রয়িং রুমে
তাকে বসে থাকতে দেখে আর উপরে গেল না। আবৃত্তি দুজনের জন্য চা করে নিয়ে এসছে। তাকে দেখে ভ্রুকুচকে শাহরিয়ার জিজ্ঞেস করলো, মেয়েটা তুমি কেন? আর লোক নেই? আছে। ভাইয়া আপনাদের কিছু লাগবে? না, তুমি বিশ্রাম নাও, যাও। সিজাত ভ্রুকুচকে তাকিয়ে রইল দুজনের দিকে। শাহরিয়ারকে কনু দিয়ে গুঁতো মেরে বলল, ওকে রোগীর মতো ট্রিট করছিস কেন? কারণ ও রোগী, টাইফয়েড হয়েছে। আইভিতে 3 বেলা ইন্দুর ইনজেকশন চলছে। আচ্ছা আবৃতি, তুমি বসো। আবৃত্তি হাসল। শাহরিয়ার কিছুটা বিরক্ত হচ্ছিল। বিরক্ত কাটাতে সে সিজাতকে প্রশ্ন করলো, চলছে। তুই ছুটিতে বিয়ে করছিস তো? এই জন্যই তো এলাম। তো মানে? মনে হচ্ছে শাহানারার পরপর নিজের বিয়েটা করে নিয়েই যাব। ভাবছি বাপ বেটার শ্বশুর বাড়ি এক হলে মন্দ হয় না। কি আবৃত্তি, তুমি রাজি তো? আবৃত্তি কথাটা বুঝতে পেরেছে বলেই মনে হলো না। সে বোকার মতো হেসে বলল, রাজি না থাকার কি আছে? আবৃত্তি জড়িয়ে আছে শাহরিয়ারের ডান হাত। প্রিয়সীর গাল স্পর্শ করেছে তার নগ্ন গলায়। এক মুহূর্তে তার মনে হলো এই বুঝি ঝলসে যাচ্ছে নিজের গা। জ্বর বেড়েছে অনেক। বার দুয়েক বমি করে ক্লান্ত মেয়েটা গায়ে দিয়েছে শাহরিয়ারের গায়ে। হাসপাতালে বসে আছে দুজনে। ফয়সাল সাহেবও এসেছেন। ঘটনা ঘটেছিল আজ দুপুরে। পুরো বাড়ি যখন বিয়ের কনেকে নিয়ে ব্যস্ত, তখন আবৃত্তি বার দুয়েক বমি করে শ্রান্ত অবস্থায় পড়ে আছে নিজ রুমে। ফয়সাল সাহেব তাকে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করে দেখতে পান বয়সের ভারে এখনো তাকে খুঁজো করতে পারেনি। যুদ্ধ করেছেন এই 2 হাতে। পাক বাহিনীর ঘাটে যেদিন উড়িয়েছিলেন সেদিন গুলি লেগেছিল তার ডান বাহুতে, তবুও থামেনি। এমন সুপুরুষের প্রেমে পড়েছিলেন সোফিয়া খাতুন। চেহারা, ব্যক্তিত্বের জৌলুস সবকিছু টইটম্বুর করে ঢেলে দিয়েছেন সৃষ্টিকর্তা এই মানুষকে। আর উত্তরাধিকার সূত্রে সেসব এসেছে ছেলে মেয়েদের মাঝে। নিজ হাতে আবৃত্তিকে কোলে তুলে বের হয় ফয়সাল সাহেব। স্ত্রীকে সবটা সামলাতে বলে লিফটের নিচে নামতেই দেখা পাওয়া গেল শাহরিয়ারের। শাহ, তোমার কোনো কাজে না থাকলে আমাদের একটু হাসপাতালে নিয়ে চলো। দাদা, ওর কি হয়েছে? জ্বরে অবচেতন হয়ে আছে, চিৎকার করো না। বাড়িতে মানুষ, বিয়ে বাড়িতে এসব জানানোর দরকার নাই। দাদা। ফয়সাল সাহেব চকিতে মুখ তুলে চাইলেন। দেখতে পেলেন শাহরিয়ার যেন মৃদু কাঁপছে। 2 হাতে তার হাত দুটো ধরে স্মিত হাসলেন ফয়সাল সাহেব। ফিসফিস করে বললেন, সেই দিনও তো নিয়ে গিয়েছিলিস বেটা, তবে আজ কেন ভয় পাচ্ছিস? টাইফয়েডে মানুষ মারা যায়। ও মারবে না, চিন্তা করিস না, আয় বস। কিন্তু গাড়িতে আরো একবার বমি করলো আবৃত্তি। ফয়সাল সাহেবের পাঞ্জাবি নষ্ট করে ফেলল। হাসপাতালে পৌঁছে শাহরিয়ার তাকে ডাক্তার দেখিয়ে অপেক্ষা করতে লাগলো। কিন্তু এই অপেক্ষাটাও সুমিষ্ট ঘ্রাণ ছড়াচ্ছে। কেমন? এই যে শরতের প্রথম শিউলি যে সুবাস ছড়ায়, ঠিক তেমন। আজ আর তার হিংসে হচ্ছে না। এই যে আবৃত্তি নিজের হাতে জড়িয়ে আছে তার হাত, চুলগুলোর আড়ালে রয়েছে তার অন্য হাত, আবার উত্তপ্ত গালটা মিশে আছে তার সাথে। উফ, এত সুখ সে কই রাখবে? আবৃত্তি বুঝি তাকে এত সুখ দিবে বলে অসুখে পড়েছে। পরক্ষণে মনে হলো কি সব ভাবছে সে। মেয়েটা অসুস্থ। দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করে কল দিল শাহানারাকে। শোনো আবৃতি, আমার সাথে দাদার ফ্ল্যাটে তো অনেকে, একটা কাজ করতে পারবে? তোর সাথে কোথায়? হাসপাতালে আছে। শোন, তুই কি তোর সাজগোজের ব্যাপারটা আমাদের ফ্ল্যাটে করতে পারবি? করাই যায়, কিন্তু কেন? তবে ও আমাদের ফ্ল্যাটে ঘুমোতে পারত। ও বাড়িতে এত মানুষ। ভাই, তুই কি একটু বেশি করছিস না? তুই জানিস এই সম্পর্ক। আমি সব জানি, আর আমি নিজের ব্যাপারে কম্প্রোমাইজ করি না, তুই জানিস। সিজাত ভাই এসেছেন, দেখিস অন্তত কোনো ঝামেলা যেন না হয়। আমি কিংবা অদিতি না, ও আবৃত্তি মেঝু মামুনি এটা মেনে নিবে না। তুই সেদিন ওয়াশরুমে ওর পিঠে হাত রেখেছিলি বলে ওকে মেরেছিল মামুনি। হয়তো জ্বরের কারণে সে ব্যথাটাও। এত কিছু শুনতে চাচ্ছি না, তোকে যেটুকু বলেছে তুই কর, আমরা আসছি। বাড়ি ফিরে আবৃত্তিকে নিজের রুমে বিশ্রাম নিতে বলেছিল শাহরিয়ার, কিন্তু সে যায়নি। আবৃত্তি ভালোভাবে জানে শাহিনা বেগম নিজ ছেলের ব্যাপারে বেশ খুঁতখুঁতের স্বভাবের। অন্য কোনো মেয়ে তার রুমে প্রবেশ করুক সেটা পছন্দ করেন না। বিশেষত রিমি, রিমঝিম, আবৃত্তি কিংবা অদিতির প্রতি তার আলাদা একটা বিদ্বেষ প্রকাশ পায়।
খুব প্রয়োজন না হলে তাদের ফ্ল্যাটেও কেউ যায় না, সেখানে শাহরিয়ারের রুমে বিশ্রাম। তলপেটে চিনচিন ব্যথা নিয়ে রত্না বেগমের প্রশ্নের জবাব দিচ্ছে আবৃত্তি। মাথা নিচু করে এক হাতে পেট চেপে ধরে বসে আছে। প্রচন্ড অস্বস্তি হচ্ছে তার। এই মুহূর্তে তার প্রয়োজন এক গ্লাস গরম পানি এবং ব্যথার ওষুধ। রত্না বেগমের প্রশ্নের পালা শেষ হলে সে বেরিয়ে গেল রান্নাঘরের দিকে। মাসকামারির এই সময়টা প্রচন্ড পেট ব্যথায় ভোগে আবৃত্তি। গরম পানি খাওয়া এবং ছ্যাঁকা নিলে কিছুটা ব্যথা কমে। চুলোয় পানি বসিয়ে 1 লিটারের প্লাস্টিকের বোতলে খোঁজে লেগে গেল সে। প্রতি মাসে কয়েকটা বোতল নষ্ট হয় এই গরম পানির কারণে। অদিতির জন্য হট ওয়াটার ব্যাগ আছে, যেটা বিদ্যুৎ চালিত, যখন তখন গরম করা যায়, কিন্তু তার নেই। সে আবদার করেছিল, কিন্তু রত্না বেগম রাজি হননি। মেয়েদের এমন টুকটাক ব্যথা সহ্য করতে হয়, কিংবা স্বামীর বাড়ি গিয়ে এমন বিলাসিতা পাবে কিনা এটার কথা উঠেছিল। আবৃত্তির প্রথম প্রথম খারাপ লাগলেও এখন সয়ে গেছে ব্যাপারটা। গরম পানি বোতলে ঢালার সময় কিছুটা হাতে লাগলো। পেট ব্যথা কিংবা জ্বর সবকিছু মিলিয়ে দাঁড়িয়ে থাকা কষ্ট হচ্ছিল তার। ওনায় বোতল জড়িয়ে নিজ রুমের ফ্লোরে গা এলিয়ে দিল সে। প্রায় 2 ঘন্টা ঘুমানোর পর প্রচন্ড ক্ষুধা নিয়ে জেগে উঠল। গোসল সেরে বেরিয়ে সে খাবারের তালাশ করছিল, কিন্তু 2 দিন ধরে বাড়িতে রান্না হয়নি। নিচে খেতে যাওয়ার শক্তি ছিল না। ফ্রিজ থেকে ভাত বের করে তার সাথে একটু গরম পানি মিশিয়ে নিল। অল্প ভাত এবং বেশি পানি নিয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাচ্ছিল। এই কাঞ্জি নামক খাবারটা তার কাছে ভীষণ আপন। যখন যখন তার ভাগে কোনো খাবার জোটে না, তখন অল্প ভাতে পানি মিশিয়ে খেয়ে নেয় সে। পান্তা ভাতের পানি তথা কাঞ্জি তার নিকট ক্ষুধা নামক শত্রু নিধনের উৎকৃষ্ট অস্ত্র। রুমে ফিরে এসে নিজের বিছানার নিচ থেকে একটা ছবি বের করে আবৃত্তি। তার বাবা মায়ের একসাথে একটা ছবি। কোলে তাকেও দেখা যাচ্ছে। হাসির রেখা ফুটে উঠেছে মুখশ্রীতে। ইনিয়ে বিনিয়ে বাবা মাকে অনেক কিছু বলে সে। টুপটুপ করে ঝরে পড়া চোখের পানি নাক গলিয়ে ঠোঁট গলিয়ে মুখে প্রবেশ করে, নোনতার স্বাদ দেয়। তবুও আবৃত্তি কইতে থাকে তার গল্প। এই ছবিটা প্রায় দীর্ঘ 15 বছর যাবৎ লুকিয়ে রেখেছে সে। রত্না বেগম অনেক কিছুই পুড়িয়ে ফেলেছে, তার মধ্যে ছবিটাও ছিল। তাই তো একটা পাশ পুড়ে গেছে খানিকটা। বাবার চেহারার অংশে কালো পোড়া দাগ। সেই পোড়া দাগে চুমু খায় আবৃত্তি। পরম যত্নে কিংবা ভালোবাসায় বুঝে আসে 2 চোখ। ছেলেপক্ষের থেকে প্রায় 20 জন লোক এসেছে। নিকট আত্মীয় মিলিয়ে 50 জনের মতো হবে। তাদের খাবারের দেখাশোনা করছিল আজমির, শিজাদ, শাহ এবং সিয়াম। পুরো বিকেলে কয়েকবার আবৃত্তির খবর নিতে না পেরে বিরক্ত হয়ে আছে শাহ। রিমঝিমকে কয়েকবার ডেকে জিজ্ঞেস করেছে, সে কেবল উত্তর দিয়েছে আপু ঘুমাচ্ছে। হাত ঘড়িতে তাকিয়ে যখন দেখতে পেল বেলা 5টা বাজতে চলেছে, তার ভীষণ রাগ হলো। এখনো খায়নি মেয়েটা। সে খেয়াল কারণে নিজ থেকে আবৃত্তির খবর নিতে যাবে তো আরেক সমস্যা। নিজ মায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানে শাহিনা বেগম অহেতুক নানান ধরনের কথা বলবে। নিজের ছেলের আশেপাশে সচরাচর কোনো মেয়েকে তেমন পছন্দ করেন না। তাছাড়া রত্না বেগম তো আছেই। আবৃত্তি যখন নিচে নামলো, তার গায়ে সাদা এবং সোনালী রঙের শাড়ি। চুলগুলো কোমর ছাড়িয়ে ঝুলছে। ভীষণ ক্লান্ত লাগছিল তাকে। বাঁ হাতে ক্যানোলা লাগানো। সুফিয়া খাতুন তাকে দেখে পরিচয় করিয়ে দিলেন সবার সাথে। শাহিনা বেগম বিষয়টা খুব একটা ভালোভাবে নিতে পারলেন না। নিজের মেয়ের বিয়ে এখনো ঠিক হয়নি, সেখানে আবৃত্তির আশাটা উচিত মনে হচ্ছে না। তবুও তাকে চুপ করে থাকতে হলো, কারণ এ বাড়িতে সুফিয়া খাতুনের কথার গুরুত্ব সব থেকে অধিক। তার কথা বা কাজের ভুল ধরার মতন দুঃসাহস কেউ করেন না। সুফিয়া খাতুন শেজাদকে ডেকে বলল, ভাই তোরা খেতে বস, সবার খাওয়া তো শেষ, আবৃত্তিকে নিয়ে যা, দেখি যদি কিছু খায়। খাবার টেবিলে নয়, ওরা খেতে বসলো ঘরেই। আজমির বোনের পাশে বসে খাবার বেড়ে দিতে চাইলো। নাকমুখ কুচকে ফেললো আবৃত্তি। খাওয়া হলো না তার, অথচ পাশেই খেয়াল করলে সে দেখতে পেত তার সাথে সাথে উঠে গেছে শাহ নিজেও। কাজের লোককে বলে চিড়ে ভিজিয়ে আনিয়েছে, সাথে মিষ্টি দই। আবৃত্তি যে ঘরটায় ছিল সেই ঘরে ঢুকেই দরজা বন্ধ করলো শাহ। কপালে হাত রেখে শুয়ে আছে মেয়েটা। ওঠো, খেয়ে নেবে। ইচ্ছে করছে না। কোনোদিন করেছে? এত কেন অবহেলা নিজের প্রতি? আমি ঠিক আছি, আমার জন্য এত চিন্তার কিছু নেই। সত্যি নেই? আবৃত্তি বাড়িতে অনেক মানুষ, তুমি কি চাইছো আমি কিছু করি? টেস্টে আমার রাগ সম্পর্কে তোমার ভালোভাবে আন্দাজ আছে।
চোখ তুলে তাকায় সে। শাহের ইচ্ছে হয় জড়িয়ে নিতে মেয়েটাকে, তার কপালে ভালোবেসে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলতে, আচ্ছা মেহবুবা, এত কিসের ভয় তোমার? তোমাকে আমি আমার মনে 5টা বছর ধরে পুষে রেখেছি। কি প্রয়োজন ছিল আমার বাবার ব্যবসাতে এত কষ্ট করে বিসিএসটা দেওয়ার? আমি তোমার জন্য দিয়েছি, কেবল তোমাকে একটা ভালো ভবিষ্যৎ উপহার দেব বলে। আমার মায়ের বিরুদ্ধে যেতে হবে আমার তোমাকে পেতে। আমি এত যুদ্ধ করছি আর তুমি নিজের খেয়ালটা রাখতে পারবে না? এ ভীষণ অন্যায় মাই হাইনেস। আমি এত যুদ্ধ করছি আর তুমি নিজের খেয়ালটা রাখতে পারবে না? এ ভীষণ অন্যায় মাই হাইনেস। কিন্তু মুখে বলল, মাই হাইনেস, অসুস্থ তুমি, একটু খেয়ে নাও, রাত 10টা এনে দেব। আমার হুম। আবৃতি চুপচাপ খেয়ে নেয়। শাহ তাকিয়ে থাকে মেয়েটার দিকে। কেন এত প্রতিবন্ধকতা তাদের মাঝে? তার মা, আবৃতির মা কিংবা অন্য সব বিষয় কেন এলো তাদের মাঝে? সম্পর্কটা ভোরের আলোর মতো তো হতে পারত। আংটি বদলের পর ছবি তোলার হইচই লেগে গেল। সেখানে রিমঝিমকে বার কয়েক ধমকে দিয়েছে শাহ। মেয়েটা চঞ্চল, একটু বেশিই চঞ্চল। ছোটাছুটি করতে গিয়ে একবার নিজের পায়ে ব্যথা পেল, আরেকবার আবৃতির ক্যানোলা লাগা হাতে ব্যথা দিয়েছে। বিরক্ত হয়ে শাহ তাকে ধমকে দিয়েছে, কিন্তু মন খারাপের বদলে তার চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠেছে। রাতে আবৃতির সাথে ঘুমানোর সময় সে আবৃতিকে জিজ্ঞেস করলো, আপু, শাহবাইয়ের সাথে আমার বয়সের তফাৎ কত? 12 বছর। আই থিঙ্ক হি ইজ ক্রাশ অন মি। আবৃতি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, হঠাৎ এমন মনে হলো কেন? কাজিন রিলেটেড গল্প পড়ো না তুমি? সেখানে তো ভাইয়েরা এভাবেই ধমকে দেয়। ওহ, তুমি তো ছিলে না, তাই দেখোনি। আজ যখন তোমার পায়ে ব্যথা লাগলো তখন ভাইয়া আমাকে ধমকেছে, কারণ আমারও লাগতে পারতো। এসব ব্যবহার তো তাই মনে হয়। ও আচ্ছা। মিথ্যে বলবো না, ভাইয়াকে আমার ভালোই লাগে। আচ্ছা, তুমি কখনো কারোর উপর ক্রাশ খেয়েছো? আবৃতি জবাব দিল না, চোখ বন্ধ করে শুয়ে রইল। রিমঝিমের এমন ধারণার জন্য আসন্ন বিপদের কথা ভেবে তার গলা শুকিয়ে যাচ্ছে। গত রাতে রিমঝিমের কথাটা মাথা থেকে সরাতে পারেনি আবৃতি। ভোর হতেই বিছানা ছেড়ে উঠেছে সে। শাহরিয়ার নামের মানুষটার প্রতি তার মনের লাগাম টানার সময় এসে পড়েছে। বুকের ভেতর একটা জ্বালা অনুভব করলো সে। ওই মানুষটা অন্য কাউকে স্পর্শ করবে, তাকে আগলে রাখবে ভাবতেই ভীষণ বুক ভার হয়ে এলো। চোখ দুটো ভারী হলো বিন্দু বিন্দু জলে। বার কয়েক জোরে শ্বাস নিল সে। এই বুঝি তার ভীষণ কষ্টের দিনে আরো একটু মন খারাপ যোগ হলো। দূর থেকে ভালোবাসাগুলো কত সুন্দর, একতরফা কল্পনায় একটা সংসার, যে সংসারটা কেবল তার হবে। প্রিয় মানুষটার পাশে থেকে ভোরের আলোয় ডুব দেওয়া, তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা বানানো, কখনো খাবারে লবণ বেশি, আবার চায়ে চিনি কম, মাঝে মধ্যে মন খারাপ, অভিমান এবং টুকটাক ঝগড়া করা। এরপর এরপর ভালোবাসাবাসীর সীমারেখা অতিক্রম হবে মুহূর্তেই। আবৃতিও এমন কিছুই চেয়েছিল নিজের জন্য। শাহরিয়ার সেই মানুষটা কোনো দিন হবে না, তবুও মনের কোণে তাকে কেমন আগলে রেখেছে সে। আবৃতি জানে শাহিনা বেগম নিজের বোনের মেয়ে ওয়াজিফার সাথে বিয়ে ঠিক করে রেখেছে নিজের ছেলের। শাহানারার বিয়ের পর ছেলে বউ ঘরে তুলবেন। দেখতে যেমন রূপবতী, মেয়ের বাবারও টাকার কম নেই। এই তো গত জন্মদিনে ওয়াজিফা পুরো লাখখানেক টাকার একটা ঘড়ি উপহার দিয়েছে শাহকে, অথচ আবৃতি ওই সবই করতে পারেনি। শাহিনা বেগম পছন্দ করেন না তার ছেলের সাথে কথা বলা, তাই শাহের জন্মদিনে বড় করে সোফিয়া খাতুন পালন করলেও সেখানে পড়ার অজুহাতে থাকা হয় না আবৃতি কিংবা অদিতির। এত এত কিছুর মাঝে শাহ কি আবৃতির জন্য আকাশের সেই চাঁদের মতো না, যে চাঁদ হাত ইশারায় ডাকে, কিন্তু বহু দূরে, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল দূর থেকে অনুভব করা যায়। আবৃতি নিজে নিজেকে সামলে নিল। দুই হাতেই মুখ ঢেকে বার কয়েক ফুপিয়ে কেঁদে ফেলল। হাতের ক্যানোলাটা আস্তে ধীরে খুলে ডাস্টবিনে ফেলল। নিজেকে আর দুর্বল করতে ইচ্ছে করছে না। ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে এক মগ কড়া কফি নিয়ে বসলো বাগানের দোলনায়। ভোরের বাতাস গায়ে লাগতে সে নিজেই নিজেকে বলল, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারাই যারা কাউকে ভালোবাসে এবং বিনিময়ে তারাও তাকে ভালোবাসে। আর সেই সুখী মানুষের তালিকা নেহাত সামান্য, আর তুমি সেই সামান্যদের তালিকাতে নেই। গেটের দিকে নজর পড়তে দেখতে পেল
শেজাদ এগিয়ে আসছে। ভ্রুকুচকে গেল মেয়েটার। এই মুহূর্তে এই গোমরা মুখ মানুষ, যার মুখে একটু রস নেই, তার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা এমনিতেও ধরে আছে, কিন্তু এদিকে এগিয়ে আসছে। মাথার কাপড়টা ঠিক করে পা দুটো নামিয়ে বসলো আবৃতি। শেজাদ সামনাসামনি আসতেই বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে পড়তে বসেছো যে? আর কেউ উঠেছে বলে তো মনে হচ্ছে না। আর কেউ ওঠেনি, কোর্স ফাইনাল কয়েকদিন পর। কিছুই মনে থাকছে না, তাই তো? থাকছে, তবে গুলিয়ে যাচ্ছে।